কাউন্সিল 7 প্যাটার্নে কোশ্চেন করে, আপনাকে আগে ডিউটি হচ্ছে যখন কোনো টপিককে আপনার একটা সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি সিপিসি, আপনার কাজ হচ্ছে এই প্রত্যেকটা টপিকের উপর আইডেন্টিফাই করা যে 7 প্যাটার্ন দিয়ে কি কি কোশ্চেন হতে পারে। তাহলে যাই হোক, আমরা আজকে একটু দেখি অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞার যে কনসেপ্টটা আছে সেই অস্থায়ী নিষেধাজ্ঞার কনসেপ্টটা নিয়ে আমরা একটু আলাপ করব। অস্থায়ী যে নিষেধাজ্ঞা আছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞার কনসেপ্টটা আমাদের দেওয়ানি কার্যবিধি এবং এসআর এক দুইটা জায়গায় আমরা পাই। তাহলে আমরা দেখি কি কি আজকে আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে, এই কনসেপ্টটা আমরা একটু দেখব, যদিও এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এমন না, তারপর আমরা একটু আইডিয়া নিই। সেকেন্ড বলবো যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো নিয়ে কথা বলবো। থার্ড দেখবো অস্থায়ী নিষেধাজ্ঞা কে ক্লেম করতে পারে বা কে দাবি করতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা দেখব। তারপরে আমরা দেখবো অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর হয়, সেই মঞ্জুর হলে প্রতিকার কি, না মঞ্জুর হলে প্রতিকার কি। তাহলে না মঞ্জুর হলে আপনি কি করতে পারেন অস্থায়ী নিষেধাজ্ঞা, যদি না মঞ্জুর হয় তাহলে প্রতিকারটা কি, যদি মঞ্জুর হয় মঞ্জুর হলে প্রতিকারটা কি সেটা আমরা একটু দেখব। মঞ্জুর হলে প্রতিকার, না মঞ্জুর হলে প্রতিকার কি। এরপর আমরা দেখার চেষ্টা করব যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়, যদি নিষেধাজ্ঞা মান্য না করে, যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মান্য না করে, এই নিষেধাজ্ঞা মান্য না করলে প্রতিকার কি, নিষেধাজ্ঞা মান্য না করলে প্রতিকার কি, মান্য না করলে। এরপর আমরা দেখার চেষ্টা করব এই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট আমরা আছে যেটাকে আমরা বলে থাকি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। সেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কাকে বলে, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এরপর আমরা আরেকটা কনসেপ্ট জানি, সেটা নিয়ে একটু কথা বলবো, যেটাকে আমরা বলে থাকি স্ট্যাটাস কো। কখন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া যাবে, কখন স্ট্যাটাস কো দেওয়া যাবে, এটাও নিষেধাজ্ঞার সাথে একটা পাশাপাশি কনসেপ্ট। এরপর আমরা দেখব যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কি। তাহলে অন্তর্বর্তী লিখি, শুধু অন্তর্বর্তী ভার্সেস অস্থায়ী, এই দুইটা নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কোথায় কোথায় আছে, এই কনসেপ্টটা নিয়ে একটু কথা বলবো। এরপর আমরা একটা নতুন কনসেপ্ট জানবো, যে কনসেপ্টটাকে আমরা বলে থাকি যে বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা আবার কেমন কনসেপ্ট এটা একটু জানি। বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা, এই কনসেপ্টটা কি, এটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এটা একটু কথা বলবো। এর বাইরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছু প্রবলেম দেখব এই অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে। এর মধ্যে আমরা একটু দেখব যে শরিকের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আপনারা ক্লেম করতে পারেন কিনা, শরিকের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যায় কিনা, এইটা নিয়ে আমরা স্পেসিফিক প্রবলেম দেখব। আমরা প্রবলেম দেখার চেষ্টা করব যে ডিক্রি জারির পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যায় কিনা, ডিক্রি জারির পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যায় কিনা। এরপর আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যদি মামলাটা, যে মূল যে মামলা আছে সেই মূল মামলা যদি খারিজ হয়ে যায়, মূল মামলা খারিজ হলে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যায় কিনা, অস্থায়ী নিষেধাজ্ঞা থাকে কিনা। ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলাপ করব। তো এটার মধ্যে আমরা যেগুলোকে বলি রচনামূলক প্রশ্ন, সেই রচনামূলক প্রশ্ন মূলত হচ্ছে এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো হচ্ছে মূলত রচনামূলক প্রশ্নের এই 1, 2, 3 এবং 6। এরপরে যে বিষয়টা প্রতিকারমূলক যে সকল প্রশ্ন আছে, সেই প্রতিকারমূলক প্রশ্নটা হচ্ছে এখান থেকে আসতে পারে, প্রতিকারমূলক কোশ্চেন। অন্তর্বর্তী, এটা হচ্ছে পার্থক্যমূলক প্রশ্ন। আর এই যে কনসেপ্ট আছে 9, এগুলো হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। আপনারা লক্ষ্য করবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে 2023 সালে প্রশ্ন এসেছিল এবং এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন ছিল। অস্থায়ী নিষেধাজ্ঞা ব্যাপক কোর্টে প্র্যাকটিস হয় এবং এটা থেকে জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে সিপিসির এককভাবে সব থেকে যদি কোনো টপিক থেকে প্রশ্ন আসে বেশি, সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। তো আমরা একটু, আপনারা যারা লিখেছেন তারা তো লিখেছেন, যারা লিখতে না পেরেছেন তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এই কনসেপ্টগুলো আজকে টোটাল ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এটা আপনাদের পরবর্তী এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হতে যাচ্ছে। তো আপনারা একটু লিখে নেবেন অথবা নোট ডাউন করে নেবেন অথবা স্ক্রিনশট দেবেন, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আজকের যে সেশনটা আছে এটা একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডাউন লিখবেন এবং আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে একটু মেনশন দিবেন যারা লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আশা করি একটা মাস্টার সেশন হতে যাচ্ছে আজকে এবং আশা করি এই টপিক থেকে আপনার যত সমস্যা আছে, প্রবলেম এবং প্র্যাকটিক্যাল সবকিছু এখানে দূরীভূত হয়ে যাবে। তো তাহলে আমরা একটু প্রথমে যাই যে অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে। অস্থায়ী নিষেধাজ্ঞার যে কনসেপ্টটা, এই অস্থায়ী নিষেধাজ্ঞার কনসেপ্টটা আমরা আমাদের সুনির্দিষ্ট প্রতিকারের আইনে পাই, সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা, তাহলে আমি লিখি এসআর লিখলাম, বাট আপনারা এসআর লিখবেন। এসআর অ্যাক্টের সেকশন
53, এই 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আলাপ করেছে। এখানে বলা হয়েছে মামলার যে কোনো পর্যায়ে আপনি এই নিষেধাজ্ঞাটা চাইতে পারবেন এবং এই নিষেধাজ্ঞাটা আপনার কি হবে, একটা নির্ধারিত সময়ের জন্য দিবে অথবা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত দিবে। তাহলে যে নিষেধাজ্ঞাটা কি হবে, যে নির্ধারিত কোনো সময়ের জন্য মঞ্জুর করা হয়, নির্ধারিত সময়ের জন্য মঞ্জুর করা হয়, অথবা যে নিষেধাজ্ঞাটা আদালতের পরবর্তী কোনো আদেশ পর্যন্ত মঞ্জুর করা হয়, মামলার যে কোনো পর্যায়ে, সেইটাকে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা বলে থাকি। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হবে নির্ধারিত কোনো সময়ের জন্য অথবা আদালতের পরবর্তী কোনো আদেশ পর্যন্ত, এবং হচ্ছে এটা কি মামলার যে কোনো পর্যায়ে আপনি ক্লেম করতে পারেন। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার এটা হচ্ছে একটা ফর্মাল সংজ্ঞা, গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি কিভাবে ক্লেম করবেন, বলছে অস্থায়ী নিষেধাজ্ঞা আপনাকে ক্লেম করতে হবে একটা দরখাস্ত আকারে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আপনার একটা দরখাস্ত আকারে চাইবেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞাটা আদালত মঞ্জুর করবে কিভাবে, আদালত, দেওয়ানি আদালত দুই ধরনের অ্যাডজুডিকেশন দেয়। একটাকে বলে থাকি দেওয়ানি আদালত আপনাকে একটা আদেশ প্রদান করতে পারে, যেটাকে আমরা অর্ডার বলে থাকি। দেওয়ানি আদালত আর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে দেওয়ানি আদালত ডিক্রি প্রদান করতে পারে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়ানি আদালত কিভাবে প্রদান করবে, বলছে এটা দেওয়ানি আদালত আদেশ আকারে প্রদান করবে, অর্ডার আকারে প্রদান করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি দেওয়ানি যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞার কনসেপ্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হই। আমরা একটা এক্সাম্পল দিই, যেহেতু আপনারা দেওয়ানি জিনিসটা যদি বুঝতে চান সেক্ষেত্রে আপনার এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো বুঝতে আপনাকে সহায়তা করবে বা সহজ করবে। ধরেন আপনি একটা মামলা করলেন, এই যে আপনি মামলাটা করলেন, এই মামলা ধরেন আপনি হচ্ছে একটা সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করছেন, অথবা ধরেন আপনার চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাটা আপনি কেন করছেন, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন একটা সম্পত্তিকে চিরস্থায়ীভাবে অপর কোনো ব্যক্তি যেন ক্ষতি না করতে পারে, বা আপনার যে হুমকিগুলো আছে এইগুলো প্রতিরোধ করার জন্য চিরস্থায়ীভাবে। মামলা চলমান থাকা অবস্থায় দেখা গেল যে বিবাদী আপনার এই সম্পত্তিতে প্রবেশ করতে চাচ্ছে, বা বিবাদী আপনার সম্পত্তিতে এমন কিছু কার্যক্রম করতে চাচ্ছে যাতে আপনার সম্পত্তির যে ক্ষতিটা হবে এটা একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তখন আপনি এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার আন্ডারে দরখাস্ত আকারে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। কোন পর্যন্ত আপনি ক্লেম করতে পারেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি হওয়ার আগ পর্যন্ত। তাহলে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আপনি যে কোনো মামলায় চাইতে পারেন। এটা আপনি দখল পুনরুদ্ধারের মামলায় চাইতে পারেন, ঘোষণার মামলায় চাইতে পারেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় চাইতে পারেন। অর্থাৎ এটা মামলার যে কোনো পর্যায়ে দরখাস্ত আকারে আপনি এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা ক্লেম করতে পারেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আমরা দেখলাম যে কাকে বলে। এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আসলে কে চাইতে পারবে? সাধারণত আমরা অস্থায়ী নিষেধাজ্ঞাটা একটু দেখি কে চাইবেন। দেখেন, এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আপনার বাদী বিবাদী উভয়ে চাইতে পারে। আপনার এখানে বেশ কিছু ইন্টারিম অর্ডার আছে, যেমন অ্যারেস্ট বিফোর জাজমেন্ট একটা ইন্টারিম অর্ডার, অ্যাটাচ বিফোর জাজমেন্ট একটা ইন্টারিম অর্ডার। তাহলে এই ইন্টারিম অর্ডারগুলো দেখা যায় কে চায়, বাদী চায়। কার বিরুদ্ধে চায়? বিবাদীর বিরুদ্ধে। বাট অস্থায়ী নিষেধাজ্ঞার যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা কিন্তু বাদীর চাইতে হবে, ব্যাপারটা এমন না। বাদীও চাইতে পারে, বিবাদীও চাইতে পারে। তাহলে কোন গ্রাউন্ডে বাদী চাইবে, কোন গ্রাউন্ডে বিবাদী চাইবে সেটা একটু দেখি। দেখেন, অর্ডার 39, এই অর্ডার 39-এ এই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্র বলা দেওয়া হয়েছে। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রগুলো আগে একটু দেখি, তারপর কোন ক্ষেত্রে কে চাইতে পারবে। অর্ডার 39-এর দুইটা রুল আছে। দুইটা রুলের রুল নম্বর 1, এই রুল নম্বর 1-এ একটা ক্ষেত্র বলেছে, এই রুল নাম্বার 2-এ আর একটা ক্ষেত্র বলেছে। তাহলে রুল নাম্বার 1-এও আপনি চাইতে পারেন, রুল নাম্বার 2-এও চাইতে পারেন। রুল 1 অনুযায়ী যদি আপনি চান তাহলে আপনাকে দেখাতে হবে আপনার যে সম্পত্তিটা আছে সেই বিষয়বস্তুটা অথবা মামলার বিষয়বস্তুটা অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত হওয়া অথবা বিক্রয়ের ঝুঁকি আছে। কিসের কিসের ঝুঁকি আছে? অপচয় হওয়ার ঝুঁকি আছে, হস্তান্তর হওয়ার ঝুঁকি আছে, বিক্রি হওয়ার ঝুঁকি আছে, আর হ্যাঁ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। তাহলে এই যদি ঝুঁকিগুলো থাকে, এই ঝুঁকিগুলো যদি থাকে তাহলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞাটা রুল 1 অনুযায়ী ক্লেম করতে পারতেছেন। এখন এই রুল 1-এর সাব রুল 2 এইখানে আর একটা বিষয় বলেছে।
এখানে বলেছে যে অপসারণ বা হস্তান্তরের যদি হুমকি দেয় বা অভিপ্রায় প্রকাশ করে, তাহলে রুল সাব রুল 2 তে বলেছে যে যদি অপসারণ অথবা আপনার হস্তান্তরের হুমকি দেয় তাহলেও আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। রুল 2 এইখানে বলেছে অস্থায়ী নিষেধাজ্ঞার আরেকটা গ্রাউন্ড বলেছে চুক্তি ভঙ্গ প্রতিরোধে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারেন। চুক্তি ভঙ্গ প্রতিরোধে আর আরেকটা ক্ষেত্র বলেছে যে ক্ষতি সাধন হতে বিরত রাখার জন্য, তাহলে খুব সংক্ষেপে লিখে দিলাম। এগুলো হচ্ছে কি পয়েন্ট। আপনারা পরীক্ষার হলে যদি কি পয়েন্টগুলো ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি নাম্বার পাবেন, বাট আপনি যদি কি পয়েন্ট ঠিক না রাখে অন্য আবল তাবল লেখেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা কিসের জন্য চাওয়া যায়, কি কি গ্রাউন্ডে চাওয়া যায়? যদি কোনো যে বিষয়বস্তু নিয়ে মোকদ্দমাটা চলমান আছে সেই বিষয়বস্তু যদি অপচয় হওয়ার সম্ভাবনা থাকে, হস্তান্তর হওয়ার সম্ভাবনা থাকে, বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, তাহলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারেন রুল 1 অনুযায়ী। যদি এই সম্পত্তিটি অপসারণ বা হস্তান্তরের হুমকি তৈরি করে কোনো, তাহলেও আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন রুল 1 এর সাব রুল 2 অনুযায়ী। যদি আপনার কোনো চুক্তিভঙ্গ প্রতিরোধ করার দরকার হয় তাহলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। আবার কোনো ক্ষতি সাধন হতে বিরত রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন, তাহলে এটা চাইতে পারেন রুল 2 অনুযায়ী। এখন প্রশ্নটা হচ্ছে এই গ্রাউন্ডগুলো কে কখন চাইবে? দেখেন, অর্ডার 39-এর রুল 1 এর যে সাব রুল 1 আছে, রুল 1 এর সাব রুল 1, এইখানে যেটা চাইবে এই নিয়ে চাইতে পারবে যে কোনো পক্ষ, বাদী অথবা বিবাদী। তাহলে যে কোনো পক্ষ এইটাই চাইতে পারে। রুল 1 এর সাব রুল 2 এই অনুযায়ী চাইতে পারবে শুধুমাত্র বাদী চাইতে পারবে। কার বিরুদ্ধে চাইবে? কার চাইবে? বিবাদীর বিরুদ্ধে চাইবে। তাহলে বাদী চাইবে বিবাদীর বিরুদ্ধে, তাহলে এখানে বিবাদী চাইতে পারবে না, বাদী চাইবে বিবাদীর বিরুদ্ধে। রুল 2 এখানেও চাইবে বাদী, কার বিরুদ্ধে চাইবে? বিবাদীর বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে কে কোন গ্রাউন্ডে কখন উভয় পক্ষ বাদী বা বিবাদী কোন কোন গ্রাউন্ডে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারবে কোন বিধি অনুযায়ী। আবার যদি বাদী চাই শুধুমাত্র করতে, তখন তিনি কোথায় কোন কোন গ্রাউন্ডে করতে পারবে। আশা করি এতটুকু বুঝেছেন। তাহলে আমরা দেখলাম অস্থায়ী নিষেধাজ্ঞাটা এমন একটা প্রতিকার, যে প্রতিকারটা মামলার যে কোনো পর্যায়ে বাদীও চাইতে পারে, বিবাদীও চাইতে পারবে। এখন দেখতে হবে আবেদনটা কে করছে। যদি আপনাকে বাদীর পক্ষে আবেদন করতে বলে তাহলে 1 রুলে করবেন, আর যদি বিবাদীর পক্ষে আবেদন করতে বলে তাহলে রুল 1 এর সাব রুল 2 অথবা মানে এটা দুইটাই করতে পারবেন। রুল 1 এও করতে পারবেন, আবার চাইলে আপনি রুল 2 এও করতে পারবেন। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যদি বাদী করতে চায় রুল 1 এও 2 এ, বিবাদী করতে চাইলে শুধু রুল 1 এ। আশা করি এতটুকু বুঝেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা একটা কমন কিছু জিনিস জানবো, জানার পরেই হচ্ছে আমরা প্রবলেমের বিষয়গুলো দেখা শুরু করব। কমন যে বিষয়টা সেটা হচ্ছে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা, এটাকে বলা হয় একটা প্রতিরোধমূলক আপনার হচ্ছে প্রতিকার বা নিরোধমূলক প্রতিকার। এখন নিরোধমূলক প্রতিকার আদালত শুধুমাত্র কিছু এক্সেপশনাল ক্ষেত্রে দেয়। যে কোনো ক্ষেত্রেই আদালত নিরোধমূলক প্রতিকার আপনি চাইলেন আর দিবে, ব্যাপারটা এমন না। কারণ এই নিরোধমূলক প্রতিকারে অপর পক্ষের উপর একটা বাধা নিষেধ আরোপ করা হয় এবং তারও একটা ক্ষতির ঝুঁকি থাকে। তাহলে এইটা আপনার চাইলেই দিবে, ব্যাপারটা এমন। এখন এই নিরোধমূলক প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালত কি কি বিষয় বিবেচনায় নেবে এটা নিয়ে জুডিশিয়ারিতে কোশ্চেন এসেছিল, এবং আমরা একটু দেখার চেষ্টা করি যে এই নিরোধমূলক প্রতিকার প্রদান করতে আদালতের বিবেচনাধীন কি কি বিষয় বিবেচনা করবে। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে কোশ্চেন করবেন, জাস্ট রুলটা কমেন্ট করলে আমি সেটা আবার রিপিট করব। যদি কোনো বিষয় না বুঝতে পারেন সেটা জানিয়ে ফেলবেন। আপনারা যারা আমাদের সাথে লিখিত প্রস্তুতিতে যুক্ত হতে চান টার্গেট 60 ডেজের প্যাকেজে উপরের নাম্বার যোগাযোগ করবেন। 25 তারিখ থেকে ক্লাস শুরু, 23 তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। যারা অফলাইনে করতে চান আগামীকাল একটা ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে অফলাইনে ফার্মগেট শাখায়, সেখানেও যুক্ত হতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা একটু চলে যাই, যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে মঞ্জুরের ক্ষেত্রে আদালত কি কি বিষয় বিবেচনা করবে। আপনারা বিচার প্রক্রিয়া এখানে পেয়ে যাবেন যে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে কি কি বিষয় বিবেচনা করবে। আমরা একটু দেখি খুব সংক্ষেপে কি কি বিষয় বিবেচনা করবে। প্রথমে আদালত যে বিষয়টা বিবেচনা করবে সেটা হচ্ছে প্রাইমা ফেসি কেস আছে কিনা। প্রাইমা ফেসি কেস,
তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাওয়া হবে একটা মামলার আন্ডারে। যে মামলার আন্ডারে চাওয়া হচ্ছে আপাতত দৃষ্টিতে মামলা হওয়ার মতো যে সকল উপাদান লাগে সেই উপাদানগুলো এই মামলায় আছে কিনা আদালত প্রথম এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার ক্ষেত্রে মূল মামলার এই বিষয়টা বিবেচনায় নেবে। দ্বিতীয় যে বিষয়টা আদালত বিবেচনায় নেবে সেটা হচ্ছে অপূরণীয় ক্ষতি কিনা, অপূরণীয় ক্ষতি। তাহলে এই বিষয়টা আদালতের বিবেচনায় নিতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা শুধুমাত্র প্রদান করা যায় যে ক্ষেত্রে যিনি আবেদনকারী আছেন এই আবেদনকারীর একটা অপূরণীয় ক্ষতি হতে পারে। এখন অপূরণীয় ক্ষতি কাকে বলে? অপূরণীয় ক্ষতি হচ্ছে যেটা ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত প্রতিকার হয় না, সেটাকে আমরা বলে থাকি অপূরণীয় ক্ষতি। যদি ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত প্রতিকার হয় তাহলে এই ক্ষতিটা অপূরণীয় ক্ষতি না। তাহলে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা থাকলে আছে কিনা এটা আদালত বিবেচনায় নেবে। তৃতীয় দেখবে সুবিধার ভারসাম্য জিনিসটা দেখবে, সুবিধার ভারসাম্য। দেখা গেল যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাহলে যিনি আবেদনকারী আছে তাকে একটু সুবিধা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, অতিরিক্ত সুবিধা দেওয়া হয়ে যাচ্ছে। যিনি বিবাদী আছেন তাকে একটু ক্ষতিগ্রস্ত করা হয়ে যাচ্ছে, তখন আদালত এটা মঞ্জুর করবে না। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করার আগে আদালত সুবিধার ভারসাম্য আছে কিনা, সুবিধার ভারসাম্যের বিষয়টা আদালত বিবেচনা করবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা দেখবে আদালত সেটা হচ্ছে যিনি আবেদন করেছেন সেই আবেদনকারী ক্লিন হ্যান্ডে এসেছেন কিনা, ক্লিন হ্যান্ডে এসেছে কিনা। ক্লিন হ্যান্ডে আসা মানে হচ্ছে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা একটা ইকুইটেবল রেমেডি। যদি কেউ ইকুইটেবল রেমেডি চায় তাকে অবশ্যই ক্লিন হ্যান্ডে বা পরিষ্কার হাতে আসতে হবে। পরিষ্কার হাতে আসা মানে হচ্ছে যে তিনি কোনো প্রতারণার আশ্রয় নেবেন না, তিনি এখানে অসাধুভাবে কিছু লাভ করার চেষ্টা করবেন না, তিনি এখানে কোনো আনডিউ ইনফ্লুয়েন্স করে এটা লাভ করতে চাইবেন না। অর্থাৎ তিনি একটা স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো প্রতারণা ছাড়া, কোনো অবৈধ উপায় গ্রহণ করা ছাড়া তিনি এখানে এসেছেন। তাহলে এটাকে বলা হয় ক্লিন হ্যান্ড এসেছে কিনা, আদালত এটা বিবেচনায় নেবে। এরপর আদালত বিবেচনায় নেবে যে এই বিষয়ে কোনো জনস্বার্থের প্রশ্ন জড়িত আছে কিনা, যে বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে এখানে জনস্বার্থের বিষয় জড়িত আছে কিনা। এই কনসেপ্টটা থেকে আপনাদের যে 2023 সালে বার কাউন্সিল লিখিত যে কোশ্চেন এসেছিল এবং এখান থেকে যে উদাহরণটা দেখে কোশ্চেন এসেছিল সেটা বিচার প্রক্রিয়ায় হুবহু থেকেই নেওয়া ছিল। তাহলে জনস্বার্থের যদি কোনো বিষয় থাকে, সেই জনস্বার্থের বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, সেই জনস্বার্থের বিষয় আপনার হচ্ছে আদালত বিবেচনা করবে। এরপর আদালত দেখবে যে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর হলে মামলা অর্থহীন হয়ে পড়ে কিনা, মামলা অর্থহীন। তাহলে যদি দেখে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলে মামলা অর্থহীন হয়ে যাচ্ছে তাহলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সপ্তম আদালত যে বিষয়টা বিবেচনা করবে সেটা হচ্ছে তৃতীয় পক্ষের ক্ষতি। এই অস্থায়ী নিষেধাজ্ঞায় তৃতীয় পক্ষের যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে থার্ড পার্টি যিনি এই মামলার পক্ষ না তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে আদালত এই বিষয়টা বিবেচনা করবে। ঠিক আছে। আর অষ্টম যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে দেখবে যিনি আবেদনকারী আছে এই আবেদনকারীর স্বার্থ জড়িত আছে কিনা, স্বার্থ জড়িত। দেখা গেল যিনি আবেদন করেছেন তার কোনো স্বার্থ নাই, তাহলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তাহলে উচ্চ আদালতের রায়ে এই রকমের আরো অনেক বিষয় বলা হয়েছে যেগুলো অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের বিবেচ্য বিষয়। আমরা এই যে 8টা বিষয় বললাম এই 8টা বিষয় মনে রাখলেই চলবে। তাহলে প্রথম দেখতে হবে এই মামলায় প্রাইমা ফেসি কেস আছে কিনা, এই মামলায় যদি অস্থায়ী নিষেধাজ্ঞা না দেয় তাহলে অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা সুবিধার ভারসাম্যের সাথে কতটুকু কানেক্টেড এটা দেখবে আদালত। যিনি আবেদনকারী আছেন তিনি ক্লিন হ্যান্ডে এসেছেন কিনা, জনস্বার্থের কোনো প্রশ্ন জড়িত আছে কিনা, মামলাটা অর্থহীন হয়ে পড়ে কিনা, তৃতীয় পক্ষের ক্ষতির সম্ভাবনা আছে কতটুকু এবং আবেদনকারীর স্বার্থ জড়িত আছে কিনা। এই বিষয়গুলো অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার পূর্বে আদালত বিবেচনা করবে। এর বাইরেও দেখা যায় যদি স্টপেল বা ওয়েবার নীতি দ্বারা কোনো জিনিস বাড়িতে হয় তাহলে সেটাও আদালত বিবেচনা করে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে অগ্রসর হবো। আপনারা যারা বুঝতে পেরেছেন কিনা একটু জানিয়ে ফেলবেন কমেন্টে। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আপনারা কি কোথা থেকে যুক্ত হলেন জানাবেন। যারা শেয়ার করেন না এখনো শেয়ার দিয়ে ডান লিখলে আমাদের যে স্পেশাল লিখিত হ্যান্ডআউট সেটা জিতে নেওয়ার আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে একদম ফ্রিতে। আর আপনারা যারা আমাদের সাথে টার্গেট 60 ডেজের যে প্যাকেজ আছে বার কাউন্সিল লিখিত সেই প্যাকেজে যুক্ত হতে চান তারা উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। এটা আপনাদের জন্য একটা মডেল ক্লাস। যারা অফলাইনে করতে চান আগামীকালকে ফ্রি ক্লাস আছে বিকাল 3:30টায় চলে আসতে পারেন।
ওকে, থ্যাংক ইউ। আপনারা অনেকে শেয়ার দিয়েছেন, সুমি দাস, আরিফুল ইসলাম। ওকে, যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। কোনো জিনিস না বুঝলে জাস্ট পয়েন্টটা করলে বুঝতে পারবো যে আপনারা এটা বুঝেন নাই, সেটা আমি আবার রিপিট করব। এখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা যদি মঞ্জুর করা হয়, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রবলেম সব কিছু জানবো এবং আমাদের যা দরকার আমাদের বাইরে, আবারও বলছি, আমাদের লিখিত প্যাকেজের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা বার কাউন্সিল টার্গেট 60 ডেজের প্যাকেজটা শুরু করতে যাচ্ছি। সুতরাং আপনারা আমাদের সাথে চাইলে যুক্ত হতে পারেন। আশা করি একটা দুর্দান্ত প্রস্তুতি হবে এবং আশা করি আপনাদের পাস উপযোগী একটা প্রস্তুতি হবে। আচ্ছা, এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাপ করব যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা, এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আদালত মঞ্জুর করতে পারে রুল 1 অনুযায়ী মঞ্জুর করতে পারে, অর্ডার 39 আর রুল 2 অনুযায়ী মঞ্জুর করতে পারে। এখন যদি অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর হয়, এই মঞ্জুর হলে যিনি ক্ষতিগ্রস্ত আছে বা যিনি সংক্ষুব্ধ আছে তার প্রতিকার কি? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর হয় তাহলে অ্যাগ্রিভ পারসন বা যিনি ক্ষতিগ্রস্ত পক্ষ আছে বা এই আদেশের দ্বারা যিনি সংক্ষুব্ধ, এই সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি হতে পারে? ঠিক আছে, তাহলে আপনারা জানা থাকলে একটু কমেন্ট করবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি। অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির বেশ কয়েকটা প্রতিকার আছে। প্রথম যে প্রতিকারটা হচ্ছে সেটা হচ্ছে তিনি চাইলে আপিল করতে পারেন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর হয় এটার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। আচ্ছা, আর কি সুযোগ আছে? অস্থায়ী যে নিষেধাজ্ঞা যদি মঞ্জুর করে তাহলে তিনি আর একটা প্রতিকার পাইতে পারেন, সেটা হচ্ছে তিনি রুল 4 আবেদন করতে পারেন। তাহলে অর্ডার 39 রুল 4 অনুযায়ী আবেদন করতে পারেন। এই যে আবেদনটা তিনি করবেন, এই আবেদনটা করবেন কিসের জন্য? তিনি এইটা অবসান, পরিবর্তন বা বাতিল, যেটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে এটা অবসান চাইতে পারেন, পরিবর্তন চাইতে পারেন, অথবা এটা বাতিল চাইতে পারেন। অবসান, পরিবর্তন অথবা বাতিল চেয়ে আদালতের কাছে কি করতে পারেন? আবেদন করতে পারেন। এইটা কোন আদালতে করবেন? যে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে। তাহলে যে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে, যে আদালত প্রদান করেছে সেই আদালতে আপনি এইটা চাইতে পারেন, অথবা এর উপরের যে আদালত আছে সেই আদালতে আপনি আপিলও করতে পারেন। ক্লিয়ার? এখন আপনাকে পরীক্ষায় এই কোশ্চেনটা করা হয় নাই। আপনারা জানেন যে বার কাউন্সিল এখন আর আগের মতো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট করে না। সেটা আপনারা যারা 2-1 বার পরীক্ষা দিয়েছেন এদের মধ্যে আশা করি যে এটা বুঝতে পারছেন বা এটা জানতে পেরেছেন। এখন এই যে আগের মতো কোশ্চেন করে না, রিপিট কোশ্চেন করে না, সুতরাং এখানে যদি এইভাবে প্রশ্ন আসে যে রুল 4 আপিল, রুল 4 আবেদন করার ক্ষেত্রে 3টা বা 5টা গ্রাউন্ড লিখুন, কি কি গ্রাউন্ডে আবেদন করা যায় রুল 4 অনুযায়ী। তাহলে আমরা বলছি যে আদালত একবার অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে সেই আদালতই আপনি আবার আবেদন করতে পারবেন। এখন এই যে আবেদনটা, এই আবেদনটা আপনি কি কি গ্রাউন্ডে আবেদন করতে পারবেন? তাহলে আমরা এখন একটু দেখব যে রুল 4 অনুযায়ী যে আবেদনটা করা যায় অস্থায়ী নিষেধাজ্ঞার বাতিলের, অবসানের, এইটার গ্রাউন্ডসগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আপনার অবস্থার পরিবর্তন। মামলার যে পূর্বে অবস্থা যে ছিল সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। এই অবস্থার পরিবর্তন ঘটার কারণে যিনি সংক্ষুব্ধ পক্ষ আছেন তিনি রুল 4 অনুযায়ী আবেদন করতে পারে। তাহলে যখন অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল তখন যে মামলার অবস্থাটা ছিল বা ঘটনার যে অবস্থাটা ছিল এখন আসলে সেই অবস্থাটা নাই। এই কারণে আপনি কি করতে পারেন? অবস্থার পরিবর্তনের কারণে এই আবেদনটা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপর যে বিষয়টা যে জন্য করা যায় সেটা হচ্ছে ভুল উপস্থাপন। যদি যিনি আবেদনকারী আছে সেই আবেদনকারী যদি ভুল উপস্থাপনের মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে তাহলে যে আদালত মঞ্জুর করেছে সেই আদালতকে এই জিনিসটা উপস্থাপন করে অস্থায়ী নিষেধাজ্ঞাটা বাতিল চাওয়া যেতে পারে। এরপর হচ্ছে মিথ্যা তথ্য প্রদান। যদি যিনি আবেদনকারী ছিলেন, যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর হয়েছে, তিনি যদি কোনো মিথ্যা তথ্য প্রদান করে আদালতের কাছ থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা নেয় তাহলে এটার বিরুদ্ধে আপনি রুল 4 অনুযায়ী কি করতে পারেন? আবেদন করতে পারেন। তারপর মিথ্যা সমন জারি। তাহলে দেখা গেল যিনি ক্ষতিগ্রস্ত পক্ষ আছে তাকে সমন জারি করা হয় নাই, কিন্তু মিথ্যাভাবে তাকে জারি দেখানো হয়েছে, প্রতারণামূলকভাবে জারি দেখানো হয়েছে, তাহলেও অস্থায়ী নিষেধাজ্ঞাটা পরিবর্তনের আবেদন করা যাবে রুল 4 অনুযায়ী। প্রতারণা, যদি এই যিনি আবেদনকারী ছিলেন অস্থায়ী নিষেধাজ্ঞার, যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা হয়েছে, তিনি প্রতারণার মাধ্যমে যদি কোনো অস্থায়ী নিষেধাজ্ঞা লাভ করেন তাহলে আপনি কি করতে পারবেন? এই রুল 4 অনুযায়ী আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখতিয়ারবিহীন অবস্থা।
এখতিয়ারবিহীন অবস্থা। তাহলে এমন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিল, এই আদালতের যদি এখতিয়ার না থাকে তাহলেও রুল 4। ওকে, ঠিক আছে, আমার মনে হয় এখন ঠিক আছে। তাহলে আমরা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানিয়ে ফেলবেন। আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে কিনা? সাউন্ড বোধহয় ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমার মনে হয় ওকে, সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এখন যে কনসেপ্টটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মঞ্জুর হয়, এটা যদি মান্য না করা হয়, তাহলে আদালত যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করলো কিন্তু যিনি প্রতিপক্ষ আছেন তিনি মান্য না করে, তাহলে আপনাকে কি প্রতিকার আছে? মান্য না করলে আপনি কি করতে পারেন? যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে কিন্তু প্রতিপক্ষ যদি মান্য না করে, তাহলে দুইটা প্রতিকার আছে। প্রথম আপনি যে প্রতিকারটা পেতে পারেন সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করতে পারেন। বাধ্যবাধকতামূলক নিষেধাজ্ঞা অর্থাৎ যেটা অমান্য হয়েছে সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনি বাধ্যবাধকতামূলক নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন এসআর অ্যাক্টের সেকশন 55 অনুযায়ী। ঠিক আছে, এইটার একটা সুযোগ আছে আপনার। আর একটা সুযোগ আছে, এইটাকে বলা হয় ভায়োলেশন সুট। এই ভায়োলেশন মামলা করতে পারেন। তাহলে আপনি বাধ্যবাধকতামূলক নিষেধাজ্ঞারও মামলা করতে পারেন, আর একটা হচ্ছে ভায়োলেশন সুটও করতে পারেন। এই ভায়োলেশন সুট করবেন অর্ডার 39-এর রুল 2-3 অনুযায়ী আপনি ভায়োলেশন সুট করবেন। এখন যদি আপনি ভায়োলেশন সুট আপনি করেন, এই ভায়োলেশন সুট করলে আপনাকে আদালত যিনি প্রতিপক্ষ আছে তাকে কি করতে পারবে? যদি ভায়োলেশন সুট করা হয় তাহলে যিনি প্রতিপক্ষ আছে আদালত তাকে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারে, তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। অর্থাৎ তিনি অমান্য করার কারণে তাকে কি করতে পারে? দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। এই আটকটা কতদিনের জন্য রাখতে পারবে? বলছে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আটক রাখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা সুযোগ তার আছে, সেটা হচ্ছে আদালত তার সম্পত্তি ক্রোক করতে পারে। এখন সম্পত্তি ক্রোক করার পরেও যদি এইভাবে প্রশ্ন আসে যে সম্পত্তি ক্রোক করার পরেও যদি আপনার এই যে ভায়োলেশন সুট আছে, এই ভায়োলেশন সুট করছেন যিনি প্রতিপক্ষ আছে, তার সম্পত্তি ক্রোক করলো, সম্পত্তি ক্রোক করার পরেও তিনি এই ভায়োলেশন আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশটা মানতেছে না, নিষেধাজ্ঞার আদেশটা মানছে না, তাহলে কি করবে? তাহলে আদালত যে কাজটা করবে সেটা হচ্ছে এই তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি 1 বছর পর্যন্ত দেখবে যে এই সম্পত্তি 1 বছর পর্যন্ত ক্রোক রাখবে। ক্রোক রেখে আদালত দেখবে যে হ্যাঁ তিনি আদালতের এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা ছিল সেই আদেশটা মান্য করছে কিনা। যদি তিনি মান্য না করে, এরপরেও যদি মান্য না করে,
তাহলে আদালত যে কাজটা করবে সেটা হচ্ছে আদালত তার এই যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা বিক্রি করে আপনার হচ্ছে ক্ষতিপূরণ মঞ্জুর করবে। কাকে ক্ষতিপূরণ মঞ্জুর করবে? এই যার পক্ষে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল তার অনুকূলে ক্ষতিপূরণটা মঞ্জুর করবে। বুঝতে পেরেছেন? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি মান্য না করা হয় সেক্ষেত্রে দুইটা প্রতিকার আছে। একটা হচ্ছে যেটা অমান্য করা হয়েছে সেটা পূর্ব অবস্থায় ফেরত আসার জন্য বাধ্যবাধকতামূলক নিষেধাজ্ঞার মামলা করা যায়, আর একটা হচ্ছে ভায়োলেশন স্যুট করা যায়। এই ভায়োলেশন স্যুট কোথায় করা যায়? ভায়োলেশন স্যুট করলে প্রতিকার কি? ঠিক আছে, আদালত কি কি নির্দেশ দিতে পারে? আটকের নির্দেশ দিতে পারে অথবা সম্পত্তি করকের নির্দেশ দিতে পারে। সম্পত্তি করক কতদিন পর্যন্ত থাকবে, এরপরে যদি মান্য না করা হয় তাহলে কি হবে? আশা করি এতটুকুন বুঝতে পেরেছেন। এখন আমরা একটা প্রবলেম একটু দেখি বা একটা বিষয় দেখি, আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন। এর আগে আবারও বলবো, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তারা একটু শেয়ার দিয়ে ডান লিখবেন। শেয়ার দিয়ে ডান লিখলে আমাদের স্পেশাল হ্যান্ড নোট জিতে নেওয়ার সুযোগ আছে। যারা আমাদের সাথে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। অফলাইনে আগামীকালকে বিকাল 3:30টায় ক্লাস আছে, যারা চলে আসতে চান একটা ফ্রি সেশনে যুক্ত হতে পারবেন বা যাচাই করতে পারবেন। তাহলে এখন একটু আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে এ ভার্সেস বি। এই একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে এ, মামলার পক্ষ এই দুইজন, আবার আবেদনও করেছে এ ভার্সেস বি। এই যে জমিটা আছে এই জমিটা একজন যিনি দখলদার আছেন এই দখলদারের নাম হচ্ছে বি, তার একজন বর্গাদার আছেন এই বর্গাদারের নাম হচ্ছে সি। তাহলে বর্গাদার মামলার পক্ষ না, আর কি না আপনার হচ্ছে ওই বর্গাদার এই মামলার পক্ষ না, তিনি শুধু বর্গাদার, তার এই মামলা এই বিষয়বস্তুতে স্বার্থ নাই, তিনি এই সম্পত্তিটা চাষ করেন, এই আর কি তার অবস্থা। এর অনুকূলে আদালত একটা নিষেধাজ্ঞা মঞ্জুর করলো, যেটাকে টেম্পোরারি ইনজাংশন বলি, টিআই লিখলাম, টেম্পোরারি ইনজাংশন মঞ্জুর করলো। মঞ্জুর করার পরে দেখা গেল এই বীর তো সম্পত্তিটা দখলে ছিল, বীর পক্ষে সম্পত্তিটা চাষাবাদ করে সি এই সম্পত্তি চাষাবাদ শুরু করে দিল বা ধান কাটা শুরু করে দিল, ধান শুরু করে দিল, সি তো আসলে এটা অবগত না। সির বিরুদ্ধে এখন একটা মামলা করা হলো, যে মামলাটা হচ্ছে ভায়োলেশন স্যুট করলো। এই ভায়োলেশন স্যুটে যেহেতু সি এই কাজটা করতেছে, তৃতীয় পক্ষ, তাকে এই ভায়োলেশন স্যুটে বিবাদী করা হলো, এ ভার্সেস সি। এখন যে প্রশ্নটা হচ্ছে সি কে এই মামলায় এই ভায়োলেশন স্যুটে দণ্ড দেওয়ার সুযোগ আছে কিনা। সি কিন্তু মামলার পক্ষ ছিল না, আবেদনের পক্ষ না, সি কি হচ্ছেন একজন তৃতীয় ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তিকে কি তার বিরুদ্ধে ভায়োলেশন স্যুট করা যাবে কিনা এবং ভায়োলেশন স্যুট করলে তাকে কি দণ্ড দেওয়ার সুযোগ আছে কিনা একটু জানিয়ে ফেলবেন দ্রুত। ওকে, প্রবলেম যদি না বুঝেন কিউআর লিখবেন, কিউআর মানে কোশ্চেন রিপিট, আমি উত্তর করার চেষ্টা করব। আর যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ উত্তর করার চেষ্টা করবেন, পার্টিসিপেট করবেন, ভুল হলে সমস্যা নাই, ভুলের মাধ্যমে আমরা শিখব। আচ্ছা, প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে, এই ভায়োলেশন স্যুটের অন্যভাবে আসতে পারে, সেটা একটু লিখে দিই। এইটা পেয়ে যাবেন আপনারা বিচার প্রক্রিয়া পেজ নাম্বার 161, তৃতীয় সংস্করণ। এখানে একটা কনসেপ্ট দেখবেন যেটাকে আমরা বলে থাকি কোয়াসি ক্রিমিনাল জুরিসডিকশন অথবা কোয়াসি ক্রিমিনাল কেস, এইভাবে আসতে পারে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু দেখি কোশ্চেনটা বুঝতে পারেন না। একজন প্রশ্নটা হচ্ছে এ নামক একজন ব্যক্তি ছিলেন, এই এ নামক একজন ব্যক্তির পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়। এই আবেদনের বিরোধী পক্ষ ছিল বি, মামলার বিরোধী পক্ষ বি, সম্পত্তিটা চাষাবাদ করেছি, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হওয়ার পরেও সি চাষাবাদটা অব্যাহত রেখেছে, তিনি অস্থায়ী নিষেধাজ্ঞাটা মান্য করছে না। এখন একটা ভায়োলেশন মামলা করা হলো এ ভার্সেস সি। এখন এ ভার্সেস সি কে যদি ভায়োলেশনের মামলা করা হয় তাহলে সি কে কি ওই 6 মাসের কারাবাস, যেটা দেওয়ানি কারাবাস বলি, এটা দেওয়া যাবে কিনা বা সির সম্পত্তি ক্রয় করা যাবে কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। এবার বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, যারা উত্তর করেছেন বা বুঝেছেন তারা জানাবেন, না বুঝলে যে পর্যন্ত না বুঝবেন আমি আপনাদের সাথে আছি। দেখেন আরেকটা কনসেপ্ট বলেছি যেটাকে বলেছে কোয়াসি ক্রিমিনাল জুরিসডিকশন অথবা কোয়াসি ক্রিমিনাল কেস। এই কোয়াসি ক্রিমিনাল জুরিসডিকশন বা কোয়াসি ক্রিমিনাল কেস, এই কনসেপ্ট আসতে পারে যে কোয়াসি ক্রিমিনাল জুরিসডিকশন বা কোয়াসি ক্রিমিনাল কেস, এটা বলতে কি বোঝায় এটা লিখুন। অথবা অন্যভাবে আসতে পারে যে এই কনসেপ্টটাকে কেন কোয়াসি ক্রিমিনাল জুরিসডিকশন বলে। এখন
আপনাকে কেন এই কোশ্চেনগুলো আসবে, আপনারা দেখছেন বাংলাদেশের বার কাউন্সিলে যত এক্সেপশনাল কোশ্চেন আসে সবগুলো বিচার প্রক্রিয়াকে অনুসরণ করে আসে। এই কনসেপ্ট আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল লিখিত প্রস্তুতি প্যাকেজে যুক্ত হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন, অফলাইনে অথবা অনলাইনে, দুই জায়গায় সুযোগ আছে। অনলাইনের যে আমাদের প্যাকেজটা 25 তারিখ থেকে শুরু হবে, 23 তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। আর অফলাইনে হচ্ছে আগামীকালকে আপনার একটা ফ্রি সেশনের সুযোগ আছে, 28 তারিখ থেকে মূল ব্যাচ শুরু এবং হচ্ছে 22 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি অফলাইনে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এইটার সুযোগ আছে কিনা। এইটার সুযোগ আছে বা নাই সরাসরি এভাবে বলা যাবে না, এটাকে দেখতে হবে যে এই ব্যক্তি নোটিশ প্রাপ্ত হয়েছে কিনা। তাহলে দেখতে হবে নোটিশ প্রাপ্ত হয়েছে কিনা। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা একটা নির্দেশ দেওয়া হয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ প্রাপ্ত হয়েছে কিনা। তিনি মামলার পক্ষ না, তিনি যদি নোটিশ প্রাপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। যদি তিনি নোটিশ প্রাপ্ত না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এই নোটিশ মানে হচ্ছে তার অবগত। আদালত এই রকমের একটা নির্দেশ দিয়েছে, এই বিষয়টা তিনি অবগতির মধ্যে আছে কিনা, এইটা হচ্ছে তাকে কি করতে হবে। যদি অবগতির মধ্যে আছে যে হ্যাঁ আদালতের এইরকম একটা নির্দেশ হয়েছে এই সম্পত্তি নিয়ে, তাহলে আমি আর চাষাবাদ করব না, এরপরে চাষাবাদ তিনি করছেন, তাহলে তাকে বিবাদী করে তাকে দণ্ডিত করা যাবে এখানে, অথবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু যদি তিনি নোটিশ প্রাপ্ত না হয় বা অবগতির মধ্যে না থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এখন কোশ্চেনটা ওই জায়গায় না, কোশ্চেনটা আর এক জায়গায়। কোশ্চেনটা হচ্ছে এই যে অবগতির মধ্যে আছে কি না, তিনি নোটিশ প্রাপ্ত হয়েছে কিনা, এইটা প্রমাণের দায় কার? এটা কি প্রমাণ করবে এ নাকি সি? যে নোটিশ প্রাপ্ত হয়েছে কিনা, সির জ্ঞানের মধ্যে আছে কিনা, এটা কাকে প্রমাণ করতে হবে, সি কে নাকি এ? তাহলে সি এই আদালতের নির্দেশটাকে জানে কিনা, অথবা তিনি এই বিষয়ে নোটিশ প্রাপ্ত হয়েছে কিনা, জ্ঞাত হয়েছে কিনা, এইটা কাকে প্রমাণ করতে হবে? জাস্ট কমেন্ট করে ফেলেন, ভুল হলে কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভায়োলেশন মামলার মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞাটা যদি যিনি মামলার পক্ষ ছিলেন না, তৃতীয় পক্ষ ছিলেন, সেই তৃতীয় পক্ষ যদি ভায়োলেশন করে তাহলেও তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে, ঠিক আছে। ঠিক সেক্ষেত্রে কি হবে, তাকে আগে নোটিশ প্রদান করতে হবে। আচ্ছা, তাহলে মিশ্র প্রতিক্রিয়া, একজনে বলছেন সি, একজনে বলছেন এ। আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল লিখিত প্রস্তুতি নিতে চাচ্ছে তাদেরকে একটু মেনশন দিতে পারেন, অথবা তাদের আপনারা একটু লাইভটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। ওকে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান উপরের নাম্বারে, অফলাইন বা অনলাইনে, আপনি যেখানে আমরা সেখানে, ঠিক আছে। নোট, মডেল টেস্ট, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ধারাবাহিক ক্লাস, সম্ভাব্য প্রশ্নপত্র, যেসব প্রশ্নপত্র দেখে পরীক্ষার হলে এবার গিয়ে বলেছে যে আমি এই কোশ্চেনটা করেছি, সেই সম্ভাব্য প্রশ্নপত্র সহ সবকিছু এই প্যাকেজে থাকবে। তাহলে দেখেন এইখানে প্রমাণটা কাকে করতে হবে। এখন এই কনসেপ্টটা লিখেছি কোয়াসি ক্রিমিনাল জুরিডিকশন। তাহলে এই ভায়োলেশন স্যুটকে এইটা বলা হয় কোয়াসি ক্রিমিনাল কেস বা কোয়াসি ক্রিমিনাল জুরিডিকশন। কিসেরকে? ভায়োলেশন স্যুটকে। কেন ভায়োলেশন স্যুটকে বলা হয়? কারণ একটা ক্রিমিনাল মামলা প্রমাণের জন্য যে সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, একটা ক্রিমিনাল মামলা প্রমাণের জন্য যে সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যে সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় বা যে সকল স্ট্যান্ডার্ড থাকে, সেই সকল স্ট্যান্ডার্ড আপনার হচ্ছে ভায়োলেশন স্যুটের ক্ষেত্রে আপনার থাকবে। অর্থাৎ আপনার হচ্ছে এই ক্ষেত্রে আপনার ভায়োলেশন যে হয়েছে এইটা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। আমরা সাধারণত জানি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রমাণ করতে হয় ব্যালেন্স অফ প্রবাবিলিটিসের উপর ভিত্তি করে, কিন্তু ভায়োলেশন যে হয়েছে এটা আপনাকে প্রমাণ করতে হবে সন্দেহাতীতভাবে। এটাকে সব কিছু প্রমাণ করতে হবে বাদীকে, যিনি এই মামলার বাদী আছেন, বাদী অথবা যিনি দরখাস্তকারী আছেন, সেই দরখাস্তকারীকে এটা প্রমাণ করতে হবে এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। কিভাবে ভায়োলেশন হলো এটাকে প্রমাণ করতে হবে, কিভাবে ভায়োলেশনের দাবি করতেছে এটাকে প্রমাণ করতে হবে সকল সাক্ষ্য দিয়ে। তাহলে এই কারণে যেহেতু এটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হয়, এটা ক্রিমিনাল মামলায় প্রমাণের যে সকল স্ট্যান্ডার্ড আছে সে সব স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, সব বিষয়কে ভায়োলেশনের বিষয়টাকে বাদীকেই প্রমাণ করতে হয়, কিভাবে ভায়োলেশন হলো এই বিষয়ে বাদীকেই সাক্ষ্য দিতে হয়,
বিবাদীর এখানে প্রমাণের দায়ভার থাকে না। এই কারণে এইটাকে বলা হয় যে এটা হচ্ছে কোয়াসি ক্রিমিনাল কেস। ঠিক আছে, তাহলে কেন এটাকে কোয়াসি ক্রিমিনাল কেস বলা হয়েছে, ভায়োলেশন স্যুটটাকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখানে তারিখ, সময়, কিভাবে নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে, সকল বিষয় কাকে, অভিযোগকারীকে। তাহলে যিনি তারিখ, সময়, কিভাবে, এই তিনটা বিষয় কি এই যিনি অভিযোগকারী আছেন অর্থাৎ যিনি ভায়োলেশন স্যুটটা করেছেন তাকে প্রমাণ করতে হয়। এখানে বিবাদী যিনি আছেন, বিবাদীর কোনো লায়াবিলিটিস নাই, বিবাদীর উপর বার্ডেন অফ প্রুফ নাই। তাহলে যে কোশ্চেনটা আগে ছিল যে নোটিশ জারি হয়েছে কিনা এটা কাকে প্রমাণ করতে হবে, এটার প্রমাণ করার দায়ী হচ্ছে বাদীর। যে বাদীকে প্রমাণ করতে হবে হ্যাঁ তিনি নোটিশ প্রাপ্ত হয়েছেন বা তিনি জ্ঞাত থেকে এই যে লঙ্ঘনটা আছে এই লঙ্ঘনটা করেছেন, সুতরাং তাকে অভিযুক্ত করা যাবে বা তাকে এই ভায়োলেশন স্যুটের আন্ডারে তাকে এই শাস্তির মধ্যে আনা যাবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। আমরা দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলবো বা আরো কিছু প্রবলেম দেখবো অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে, তারপর হচ্ছে আমরা একটু সামনে অগ্রসর হবো। কোনো কোশ্চেন থাকলে জানাবেন, কোন কনসেপ্টটা নিয়ে কোশ্চেন সেটা জানাবেন, সেটা আবার রিপিট করব। ওকে, এখন আমরা আর একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলি, একটা প্রবলেম নিয়ে কথা বলি। দুই ভাই ছিল, দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে একটা উত্তরাধিকার সূত্রে একটা সম্পত্তি পেয়েছে, এটাকে আমরা বলে থাকি কো শেয়ারার বা এজমালি প্রপার্টি। এই সম্পত্তিটা হচ্ছে এজমালি প্রপার্টি, এজমালি সম্পত্তি। এখন এই যে সম্পত্তিটা হচ্ছে দুই ভাই, দ্যাট মিনস হচ্ছে তারা সমান সমান পাবে। কিন্তু এ নামক যে ব্যক্তি আছে তিনি সামনের অংশে একটু বেশি বুক দখল করে, বি নামক যে ব্যক্তি আছে তাকে কিছুটা সামনের অংশ বাকিটা পিছনের অংশ দিছে। দুইজনে 50-50 বুক দখল করে, কিন্তু এ একটু বেশি বুক দখল করে সামনের অংশ, আর বি হচ্ছে পিছনের অংশ মিলিয়ে সামনের অংশ মিলিয়ে বুক দখল করতেছে। এখন তাদের মধ্যে একটা মামলা হইল। মামলা হওয়ার পরে এ যে দাবিটা করলো সে হচ্ছে এই মামলার আন্ডারে এ একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করলো। বললো যে পর্যন্ত তাদের এই মামলায় সলিউশন না আসে সে পর্যন্ত এই যে প্রপার্টিটা, যে এ যে প্রপার্টিটার দখলে আছে এইটার যেন কোনো পরিবর্তন বা ক্ষতি না করতে পারে বি, বা এই প্রপার্টির মধ্যে যেন না ঢুকতে পারে, এই জন্য তিনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন। এখন কোশ্চেনটা হচ্ছে এই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা যাবে কি না, প্রবলেম নাম্বার 1। বুঝতে পেরেছেন? যদি প্রবলেম না বুঝেন আমাকে কিওয়ার্ড লিখবেন, আমি আবার কোশ্চেনটাকে রিপিট করব। ঠিক আছে, তাহলে এই সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা যাবে কি না, বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানাবেন। আচ্ছা, আপনাদের এখন পর্যন্ত ক্লাস কেমন লাগছে এটা জানিয়ে ফেলবেন। এটা এই ফ্যাক্টটা বা এই প্রবলেমটা পেয়ে যাবেন বিচার প্রক্রিয়ার পেজ নাম্বার 156 নাম্বার পেজে, যেটা যাদের কাছে তৃতীয় সংস্করণ আছে এখানে এই ফ্যাক্টটা পেয়ে যাবেন যে কখন চাওয়া যাবে কখন চাওয়া যাবে না। আচ্ছা, আর একটা ফ্যাক্ট আমরা দেখি ইন দ্য মিন টাইম, দ্রুত আপনাদের অপেক্ষায় কিওয়ার্ড। আচ্ছা, কোশ্চেন বুঝেন নাই তো সমস্যা, কোশ্চেন না বুঝলে অ্যান্সারও বা কিভাবে করবেন। দেখেন, মনোযোগী হতে হবে। একটা এজমালি প্রপার্টি আছে, তাদের পাওয়ার কথা সমান সমান। ঠিক আছে, এ নিয়েও সামনে থেকে যতটুকু পাবেন এ নিয়েও পিছন থেকে ততটুকু পাবেন, কিন্তু একটু বুদ্ধিমান মানুষ, তিনি সামনে থেকে বেশি দখল করে নিয়েছেন, অনেকদিন যাবত তিনি দখলে আছেন। এখন এই যে দখল আছেন এই দখলটা বজায় রাখার জন্য এই একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করলো। এখন এইটা তাদের হচ্ছে কো শেয়ারার, সহ অংশীদার। তাহলে সহ অংশীদারের নিয়ম হচ্ছে একজন অংশীদার দখলে আছেন মানে সবাই দখলে আছেন। তাহলে এই সহ অংশীদারের বিরুদ্ধে এজমালি প্রপার্টি নিয়ে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞাকে ক্লেম করা যায় কি যায় না, দ্যাটস দ্য কোশ্চেন। বুঝতে পেরেছেন যে সহ অংশীদারের বিরুদ্ধে এজমালি সম্পত্তি নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যাবে কিনা। আচ্ছা, তাহলে এখানে দুইটা কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে যে বলছে উচ্চ আদালত বলছে যে না, সহ অংশীদারের বিরুদ্ধে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারবেন না। কেন পারবেন না? কারণ বলছে একজন সহ অংশীদার দখলে আছে মানে দখলে থাকা অর্থাৎ সবাই দখলে আছে। তাহলে এর যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিতে যেটা তিনি দখলে আছেন এটা বিও দখলে আছেন এই মর্মে গণ্য হয়। সহ অংশীদার একজন দখলে থাকলে সবাই দখলে আছে এইটা মর্মে গণ্য হয়। এই কারণে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যাবে না।
কিন্তু পরবর্তীতে উচ্চ আদালত আরো বেশ কিছু ডিসিশন দিয়েছে। এখানে বলেছে যে একজন সহ অংশীদার কোন ক্ষেত্রে এই অস্থায়ী নিষেধাজ্ঞা তার আরেকজন সহ অংশীদারের বিরুদ্ধে ক্লেম করতে পারবেন। বলছে যদি নির্দিষ্ট সম্পত্তি একক দখল প্রমাণ করতে পারে। কি পারে? নির্দিষ্ট সম্পত্তি একক দখল প্রমাণ করতে পারে, একক দখল প্রমাণ করতে পারে। তাহলে কেউ যদি নির্দিষ্ট সম্পত্তি একক দখল প্রমাণ করতে পারে, তখন সহ অংশীদার অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা আবেদন করতে পারে। ঠিক আছে, তাহলে সাধারণ ক্ষেত্রে পারবে না, তবে কখন পারবে? তিনি একটা নির্দিষ্ট সম্পত্তির একক দখল যদি প্রমাণ করতে পারে যে তার একার দখলই আছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি, তখন তিনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কখন পারবে কখন পারবে না 156 নম্বর পেজে 3য় সংস্করণে পেয়ে যাবেন। আপনাদের বলেছিলাম 2023 সালে একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেনটা ছিল আপনার হচ্ছে একটা সরকারের বিরুদ্ধে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা করবেন কিনা, এরকম একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা আপনারা 157 নম্বর পেজে পেয়ে যাবেন 3য় সংস্করণে। ঠিক আছে, আচ্ছা, এই প্রবলেমটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা এই ফ্যাক্টটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো বা আরেকটা প্রবলেম নিয়ে একটু কথা বলবো, সেটা হলো এটা সহ অংশীদার রিলেটেড। এই একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা দুই ভাইয়ের প্রপার্টি। এখন যিনি বড় ভাই আছেন তার নাম হচ্ছে এ যে কাজটা করলেন, তিনি এই সম্পত্তি কিন্তু এখন পর্যন্ত বিভাজন হয় নাই। বিভাজন মানে হচ্ছে বাটোয়ারা হয় নাই, ভাগ বন্টন হয় নাই, বাটোয়ারা হয় নাই। তাহলে তিনি এই যে সম্পত্তিটা আছে, এই সম্পত্তিটার নিচু অংশ, আর এই সম্পত্তি হচ্ছে দামি অংশ। এই এ নামক ব্যক্তি যে কাজটা করলো, সে হচ্ছে এইখানে একটা বিল্ডিং তৈরি করার কাজ শুরু করলো, যে অংশ দামি অংশ। আর যে অংশ নিচু অংশ, কম দামি অংশ, সেই অংশটা বিন নামে রাখলো, অর্থাৎ ছোট ভাইয়ের নামে রাখলো। এখন ছোট ভাই একটা আবেদন করলো যে ওই যে কাজ করতেছে সেই কাজে বাধা দেওয়ার জন্য তিনি তারা একটা বাটোয়ারার মামলা করলো। কি করলো? একটা বাটোয়ারার মামলা। এই বি মানে না, এভাবে নিবে না, বাটোয়ারার মামলা করলো এবং এই মামলার আন্ডারে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করলো। কে ক্লেম করলো? একটা অস্থায়ী নিষেধাজ্ঞা। কিসের জন্য? ওই তার বড় ভাই যেন বাড়ি নির্মাণ না করতে পারে, বাড়ি নির্মাণে বাধা দেওয়ার জন্য। যেহেতু একটা বিল্ডিং করবেন, স্থায়ীভাবে একটা সম্পত্তির পরিবর্তন করে ফেলতেছেন, এটা নিল। এখন এই নিষেধাজ্ঞাটা কি অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার সুযোগ আছে কিনা বা চাওয়া যাবে কিনা, বুঝতে পেরেছেন কিনা? কোয়েশ্চেন না বুঝলে কিওয়ার্ড লিখবেন, আমি এটা রিপিট করব। এটাও বিচার প্রক্রিয়া থেকে নেওয়া। 156 নম্বর পেজে পেয়ে যাবেন এই ফ্যাক্টটা, এবং অনেকগুলো মামলার রেফারেন্সে এই ফ্যাক্টটা দেওয়া আছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আপনাদেরকে আবারও বলি, বানাই প্রবলেম অনেকে শিখে, এগুলো করে লাভ নেই। স্ট্যান্ডার্ড প্রবলেম শেখেন, কমন পড়বে। এবছর যে বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় যে প্রবলেম এসেছিল, এগুলো হুবহু কমন পড়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনাদের যাদেরকে প্রবলেমের সমস্যা আছে তাদের বিচার প্রক্রিয়া পড়লে আপনি বোঝাটা খুব ডিফিকাল্ট। আমি যেভাবে বলি এগুলো লিখে এটার একটা ডিসিশন দিই, আমি দেখেন যে কখন চাওয়া যাবে, কখন চাওয়া যাবে না, কখন কি করা যাবে না, এই বিষয়টা লিখে রাখবেন। এই বিষয়টা কি লিখে রাখবেন, এটাই ডিসিশনে লিখে নেবেন। আপনি একটা দুইটা পরীক্ষা দিলে আপনি বুঝে ফেলবেন যে আপনাকে কিভাবে লিখতে হবে। ঠিক আছে, প্রবলেমটা কিভাবে সাজাতে হবে। আপনারা যারা বার কাউন্সিল লিখিত প্যাকেজে আমাদের সাথে যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার আইডিতে ইনবক্স করবেন। অফলাইনে আগামীকাল ক্লাস আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন অফলাইন ক্লাসে বিকাল 3:30টায় আরএস হোম সেন্টারের G20 নাম্বার রুমে। অনলাইনে 25 তারিখ থেকে ক্লাস শুরু, আগামীকাল 23 তারিখ পর্যন্ত, আগামী 23 তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এই ক্ষেত্রে আসলে কি হবে। এই ক্ষেত্রে দেখেন, আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করবে না। কি করবে না? মঞ্জুর করবে না। কেন মঞ্জুর করবে না? এখানে উচ্চ আদালতের রায় বলেছে যে যেহেতু যদি এই ব্যক্তি বি যদি এই সম্পত্তিটা পায়, তাহলে তার বিল্ডিং ভেঙে এই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার সুযোগ আছে, সুতরাং এই ক্ষেত্রে যেহেতু এই সুযোগটা আছে, এই কারণে এই কাজে বাধা আদালত দিবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এই যে ফ্যাক্টটা আছে এটা বুঝতে পেরেছেন কিনা, কেন বাধা দিবে না? যেহেতু তার যে ক্ষতিটা অপূরণীয় ক্ষতি হচ্ছে না,
এবং এই ব্যক্তি কি করবে যে যখন যদি পায় এই সম্পত্তিটা, তাহলে তার বিল্ডিংটা ভেঙে দিবে আদালত, ভেঙে আদালত ভাঙার নির্দেশ দিয়ে কি করতে পারবে, তাকে বুঝিয়ে দিতে বলতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন থাকলে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো, একদম বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা আমাদের এখানে পাবেন। নোট, মডেল টেস্ট, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ক্লাস, সম্ভাব্য প্রশ্নপত্র, আমাদের বাইরে কিছুই পড়তে হবে না বার কাউন্সিল লিখিত পরীক্ষায় ভালো করতে। সুতরাং এই চ্যালেঞ্জে আমরা ভর্তি নিচ্ছি। যারা যুক্ত হতে চান তারা উপরোক্ত নাম্বারে অথবা আমাকে ইনবক্স করতে পারেন। খুব দ্রুত আমরা অগ্রসর হব, আমাদের অলরেডি ঘন্টাখানেক ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার যখন সংজ্ঞাটা আমরা প্রদান করেছি, এই অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞায় আমরা বলেছি মামলার যে কোনো পর্যায়ে, কি বলেছি, যে কোনো পর্যায়ে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারেন, যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারেন। আর একটা বিষয় বলেছি যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আপনি দরখাস্ত আকারে ক্লেম করবেন, আর যে কোনো পর্যায়ে আপনি পারেন। এখন ডিক্রি জারির পর্যায়ে কি অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করা যায় কিনা? ডিক্রি জারির পর্যায়ে, অর্থাৎ আপনি একটা ডিক্রি জারির আবেদনের দিয়েছেন, এই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করার সুযোগ আছে কিনা, বা ডিক্রি জারিকে প্রতিহত করার জন্য আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন কিনা, অর্থাৎ ডিক্রি জারি ফিরানোর জন্য বা ডিক্রি জারি প্রতিহত করার জন্য আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার সুযোগ আছে কিনা, দ্রুত জানিয়ে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ডিক্রি জারি প্রতিহত করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যাবে কিনা। উত্তর হচ্ছে না। ডিক্রি জারির যদি প্রতিহত করতে হয় তাহলে আপনাকে সুযোগ আছে। অর্ডার 41-এর রুল 5-এর 1, 5-এর 2-এ সুযোগ আছে। অর্ডার 21-এর রুল 26, 29-এ সুযোগ আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞাটা ডিক্রি জারি ফিরানোর জন্য আপনি পারবেন না। তবে এটার একটা এক্সেপশনাল কেস দেখি, যেটা আপনারা এক্সাম্পল আকারে বিচার প্রক্রিয়া পেয়ে যাবেন। আমরা একটু দেখি। দেখেন, প্রথম হচ্ছে একজন ব্যক্তি, এটা হচ্ছে একটা ব্যাংক। তাহলে আমরা একটা অলরেডি আপনাদের সাথে যখন সুযোগ দিয়েছিলাম তখন প্রবলেমটা লিখে ফেলেছি। বি হচ্ছে ব্যাংক, এল হচ্ছে একজন লোন নিয়েছিল। তাহলে এল নামক একজন ব্যক্তি, এই ব্যক্তি কি করেছিল, একটা লোন নিয়েছিল। এই লোন নেওয়ার পর নিয়েছিল 7 লক্ষ টাকা লোন। 7 লক্ষ টাকা লোন নেওয়ার পরে বি ভার্সেস এল একটা মামলা হয়। এই মামলায় বির পক্ষে ডিক্রি হয়। বির পক্ষে কি হয়, ডিক্রি হয়। এই যে ডিক্রিটা হয় এটা একটা আপোষ ডিক্রি হয়, এবং আপোষ ডিক্রিতে তাদের বলা থাকে যে 7 লাখ টাকা তিনি ফেরত দিবেন। দেওয়ার পরে আদালত এই ডিক্রিটা দিল, আপোষ ডিক্রি দেওয়ার পরে এই ডিক্রি জারি করবেন না এবং 7 লাখ টাকা ফেরত দেবেন এই মর্মে। 6 লাখ টাকা তিনি একটা জমি বিক্রি করে দেয়, কিন্তু 1 লাখ টাকা দিতে তিনি সময় মতো ব্যর্থ হয়। তাহলে 6 লাখ টাকা দিয়েছেন, 1 লাখ টাকা কি দিতে ব্যর্থ হয়েছেন, দিতে ব্যর্থ হয়েছে। তখন বি যে কাজটা করলো, বি এই একটা জারি মামলা করে দিল। যেহেতু তিনি 1 লাখ টাকা দিতে ব্যর্থ হয়েছেন, তার দেওয়ার কথা ছিল 7 লাখ টাকা, তিনি একটা জারি মামলা করেছেন। এখন যদি জারি মামলা হয় তাহলে চুক্তির এই যে আপোষ ডিক্রি হয়েছে, আপোষ ডিক্রিটা জারি করতে চাচ্ছে। তাহলে আপোষ ডিক্রিটা জারি করতে চাইলে তাকে কয় লাখ টাকা, 7 লাখ টাকা দিতেই বাধ্য করতে পারবে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তখন এর কি করার আছে, এ নিজে একটা আলাদা মামলা করলেন। এই মামলাটা করলেন চুক্তি বলবতের মামলা। কিসের মামলা করলেন, আলাদা একটা নতুন মামলা করলেন। এল একটা মামলা করলেন, এল ভার্সেস বি। এই মামলাটা হলো চুক্তি বলবতের মামলা করলেন।
এই চুক্তি বলবতের মামলার আন্ডারে তিনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করলেন। কি ক্লেম করলেন? অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন প্রশ্নটা হচ্ছে এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আদালত মঞ্জুর করতে পারবে কি না। ঠিক আছে, তাহলে কি চাচ্ছেন এই অস্থায়ী নিষেধাজ্ঞা? এই ডিক্রি জারি প্রতিহত করতে চাচ্ছেন, ডিক্রি জারি প্রতিহত, বা ডিক্রি যেন জারি না করতে পারে। তাহলে এইটা মঞ্জুর করতে পারবে কিনা। যদি মঞ্জুর করে তাহলে আদালত কোন অর্ডারের বা কোন ধারার বলে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে, আর যদি না পারে তাহলে তো না। দ্রুত জানিয়ে ফেলেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা আরো একটা প্রবলেম নিয়ে কথা বলবো। এই প্রবলেমটা পেয়ে যাবেন বিচার প্রক্রিয়ার পেজ নাম্বার 158। হুবহু যেভাবে উদাহরণটা দিয়েছি সেইভাবেই উদাহরণটা দিয়ে দেওয়া বা এইভাবে আলোচনা করা আছে। বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত জানিয়ে ফেলেন। বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আপনারা যারা পরে যুক্ত হচ্ছেন তাদেরকে আবার বলবো আপনারা আজকের যে ক্লাসটা আছে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে একটু মেনশন দিতে পারেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা অকৃতকার্য হয়েছে অথবা তারা একটা ভালো গাইডলাইন চায় বর্তমান যে কোয়েশ্চেন প্যাটার্ন, এবং আমি আবারও বলি যে আপনাদের পরবর্তী যারা এক্সাম দিবেন তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা ওয়েট করতেছে। সুতরাং আপনারা যারা একদম প্র্যাকটিক্যাল এবং বেসিক আলোচনা জানতে চান বা বেসিক প্রস্তুতি চান তারাও যোগাযোগ করতে পারেন উপরের নাম্বার অথবা ইনবক্সে। 25 তারিখ থেকে বার কাউন্সিল লিখিত নতুন ব্যাচ শুরু, 23 তারিখ পর্যন্ত আমরা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। আর আপনারা যারা অফলাইনে করতে চান আগামীকালকে অফলাইন ক্লাস আছে, 28 তারিখ থেকে অফলাইন ক্লাস শুরু। আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে আদালত বলেছে যে এইটা কি হবে, অপূরণীয় ক্ষতির বিষয় না। আদালত বলেছে আদালত এই কাজটা করবে এবং এইটা বলেছে 151 নম্বর ধারা অনুযায়ী আদালত এই ক্ষমতাটা প্রয়োগ করেছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে আদালত এই সব বিষয় বিবেচনা করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে এবং আপিল বিভাগ কর্তৃক এটা বহাল থাকে এবং এই 151 ধারার ক্ষমতা প্রয়োগ করে আদালত এই ক্ষেত্রটা প্রয়োগ করে অস্থায়ী নিষেধাজ্ঞার মঞ্জুরটা করে ন্যায় বিচারের স্বার্থে। কিসের স্বার্থে? অপূরণীয় ক্ষতির স্বার্থে না, ন্যায় বিচারের স্বার্থে। ন্যায় বিচারের স্বার্থে এই যিনি বিবাদী আছেন এই এর পক্ষে ন্যায় বিচারের স্বার্থে আপনার হচ্ছে এই পত্রিকাটা মঞ্জুর করে। আচ্ছা, আমার কাছে চতুর্থ সংস্করণ নাই, চতুর্থ সংস্করণ একটু খুঁজে নেবেন। অস্থায়ী নিষেধাজ্ঞার চ্যাপ্টারে যাবেন, যাওয়ার পরে একটু পড়েন, নিজেরাও একটু পড়াশোনা করেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ফ্যাক্ট দেখি, ফ্যাক্ট দেখে আমরা আলাপ করি। ফ্যাক্টটা হচ্ছে এ ভার্সেস বি একটা মামলা হয়, এই মামলাটা ধরেন হচ্ছে চুক্তি বলবতের মামলা। তাহলে একটা চুক্তি হয়েছে, বি মান্য করতেছে না, এ ভার্সেস বি মামলা হলো। এখন এই চুক্তির যে বিষয়বস্তু আছে এই চুক্তির বিষয়বস্তু অন্যের কাছে বিক্রি করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তখন এ একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে, এ একটা কি করে? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে। এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে বির বিরুদ্ধে। বির বিরুদ্ধে আবেদন করার পরে আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করে, অর্ডার 39-এর রুল 2 অনুযায়ী মঞ্জুর করে। মঞ্জুর করার পরে দেখা যায় একটা ধার্য তারিখ থাকে মামলার। এই ধার্য তারিখে এ গড়হাজির থাকে। কি থাকে? এ গড়হাজির থাকে। এই মামলার ধার্য তারিখে গড়হাজির থাকার কারণে আদালত অর্ডার 9-এর সিপিসির অর্ডার 9-এর রুল 8 অনুযায়ী এই মামলাটাকে খারিজ করে। খারিজ করার পরে এ আবার এই খারিজ রদের আবেদন করে, অর্ডার 9-এর রুল 9 অনুযায়ী আবেদন করে। এই আবেদন করার পরে মামলাটা আবার শুরু হয়, অর্থাৎ খারিজটা রদ হয়ে যায়, শুরু হয়। এখন প্রশ্নটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞাটাকেই বলবৎ এখন থাকবে কিনা? মামলা কিন্তু আবার শুরু হয়েছে। তাহলে আবার একটু প্রবলেমটা দেখেন। এ ভার্সেস বি একটা চুক্তি বলবতের মামলা হয়। এই চুক্তি বলবতের মামলার আন্ডারে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা লাভ করে। কে লাভ করে? এই লাভ করে। লাভ করার পরে একটা ধার্য তারিখে গড়হাজির থাকার কারণে তার মামলাটা খারিজ হয়ে গেছে। খারিজ হওয়ার পরে তিনি আবার আবেদন করে এই মামলাটাকে পুনরায় চালু করছেন। এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই মামলাটা যদি আবার চালু হয় তাহলে অটোমেটিক্যালি মূল মামলার সাথে কি অস্থায়ী নিষেধাজ্ঞাটা চালু হবে কি হবে না? এইটা হচ্ছে কোশ্চেন, দ্রুত জানিয়ে ফেলেন।
আচ্ছা, তাহলে যে বিষয়টা, তাহলে মনে রাখবেন যদি কোনো মামলা খারিজ হয়, এই মামলা খারিজ হলে অটোমেটিক্যালি অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজ হবে। মামলা চলা শুরু হলে অস্থায়ী নিষেধাজ্ঞা অটোমেটিক্যালি চলা শুরু হবে না। এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা পেতে হলে তাকে আবার নতুন করে দরখাস্ত করে তারপর নিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে মামলা যদি খারিজ হয় তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটাও খারিজ হয়ে গেছে এবং এটা অটোমেটিক্যালি চলা শুরু হবে না, নতুন করে আপনাকে কি করতে হবে, আবেদন করে এটাকে চালু করা যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। মুছে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আপনারা আগে কোনো সময় শুনেন নাই, এটা আমি নিশ্চিত। দেখেন, এই কনসেপ্টটাকে বলা হয় বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার নাম শুনছেন, কিন্তু বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞার আপনারা নাম শুনেছেন কিনা একটু জানিয়ে ফেলবেন। এখন বলেন, এই বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা কত ধারা অনুযায়ী অথবা কত অনুচ্ছেদ অনুযায়ী অথবা কোন আইনের কোথায় মঞ্জুর করা যায় বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা? দেখেন, বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইনের কোথায় মঞ্জুর করা যায় বলেছে, মামলা চলমান ছিল, এই মামলা চলমান থাকা অবস্থায় যদি কোনো বিষয়বস্তুর পরিবর্তন ঘটানো হয়, মামলার কোনো অবস্থানের পরিবর্তন ঘটানো হয়, মামলার কোনো পরিস্থিতির পরিবর্তন ঘটানো হয়, যে মামলা যখন শুরু হয়েছে এরপরে আপনি এই কাজগুলো করেছেন, যে মামলা শুরু হওয়ার পর একটা দেওয়াল ছিল না, আপনি দেওয়াল দিয়েছেন, একটা সম্পত্তি বিক্রি অবস্থায় ছিল না, এটাকে আপনি বিক্রি করেছেন। তাহলে মামলা চলমান থাকা অবস্থায় যদি আপনি এই মামলার বিষয়বস্তুর, মামলার অবস্থানের অথবা মামলার পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটান, তাহলে আপনি কি চাইবেন? অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে লাভ নাই, কারণ অস্থায়ী নিষেধাজ্ঞা বলবে আপনাকে নিরোধ হতে বলবে, কাজ তো আপনি করে ফেলেছেন অলরেডি। তাহলে কি করবে? ধরেন এই একটা রাস্তা নিয়ে মামলা হয়েছিল যখন তখন এখানে ইট বালু এইগুলো এনেছিল, আপনি একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেছেন। এই মামলা চলমান অবস্থায় তিনি এখানে একটা কি করলেন, আপনার হচ্ছে একটা দেওয়াল নির্মাণ করে ফেলেছেন অলরেডি, মামলা চলমান থাকা অবস্থায়। তাহলে মামলা চলমান থাকা অবস্থায় আপনি কি করছেন, একটা দেওয়াল নির্মাণ করে ফেলেছেন। এখন এই দেওয়াল নির্মাণ করলে এখন আপনাকে কি করতে হবে বলছে, তখন মামলা যদি চলমান থাকা অবস্থায় আপনি একটা বিষয়বস্তুর পরিবর্তন, মামলার আগে হইলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, কারণ মামলার পরে হইলে আপনি কি করবেন, আপনি হচ্ছে বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায় দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী। যদি বিষয়বস্তু অবস্থা বা পরিস্থিতির পরিবর্তন করা হয়, এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এই আবেদনটা করা যায়। এটা আপনারা পেয়ে যাবেন বিচার প্রক্রিয়ার 3য় সংস্করণের পেজ নম্বর 159, এবং আমি যে দেওয়ালের উদাহরণটা দিয়েছিলাম এই উদাহরণটা এখানে পেয়ে যাবেন, বা এই রকমের একটা ফ্যাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? এটা নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা নিয়ে একটু কথা বলবো, এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায় কখন যায় না, এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। কোশ্চেন থাকলে কোশ্চেন জানাবেন, কোশ্চেন না থাকলে আমরা সামনে অগ্রসর হব। আপনারা যারা বার কাউন্সিল লিখিত প্যাকেজ, একটা কমপ্লিট প্যাকেজ আমাদের সাথে যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের বন্ধুদেরকে আমাদের আজকের যে ওপেন ক্লাসটা এটা দেওয়ার অনুরোধ রইল। আপনারা যারা অলরেডি আমাদের কাছ থেকে ভালো একটা সেবা পেয়েছেন তাদের বন্ধুদেরকেও একটু জানানোর অনুরোধ রইল। তো যাই হোক, আমরা একটু দেখি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কাকে বলা হয়? দেখেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কোনো সংজ্ঞা আমাদের যে আরিফ সাহেব হোয়াটসঅ্যাপ SMS দিয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কোনো সংজ্ঞা আমাদের দেওয়ানি কার্যবিধি এসআর অ্যাক্টে নাই। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কনসেপ্টটা অর্ডার 39 রুল 5 আমরা পেয়ে থাকি, যে এখানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার একটা বিষয় বলেছে। এখন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা কাকে বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলা হয় যদি দেখা যায় যে কোনো বিষয়বস্তুর, যদি দেখা যায় কোনো বিষয়বস্তুর স্থিতি অবস্থায় কোনো বিষয়বস্তু স্থিতি অবস্থায় রাখা প্রয়োজন, তখন অপর পক্ষকে শ্রবণ না করেই অস্থায়ী নিষেধাজ্ঞা বা শ্রবণ করার পূর্ব পর্যন্ত, অপর পক্ষকে শ্রবণের পূর্ব পর্যন্ত যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, সেই নিষেধাজ্ঞাটাকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হচ্ছে কোনো বিষয়বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আপনি অপর পক্ষকে শ্রবণ না করে আপনি কি করলেন, অপর পক্ষকে শ্রবণ করার আগ পর্যন্ত আপনি যে নিষেধাজ্ঞাটা দিলেন
সেই নিষেধাজ্ঞাটাকেই বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে আমরা একটু একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝবেন আপনারা এটা কি। ধরেন এই একটা রাস্তা হচ্ছে, এখানে ইট বালু জড়ো করেছে, ইট বালু জড়ো। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হলে অপর পক্ষকে শ্রবণ করতে হয়, অপর পক্ষের উপর নোটিশ দিতে হয়। এখন আপনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করলেন, অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা চাইলেন, কিন্তু এই অস্থায়ী নিষেধাজ্ঞা ধরেন শুনানি হবে 10 দিন পরে, এই 10 দিনের মধ্যে এখানে একটা দেওয়াল উঠে যাবে, তাহলে আপনার এই অস্থায়ী নিষেধাজ্ঞার লাভ হইল কোনো? হবে না। তখন আপনি কি চাইলেন? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ক্লেম করতে পারেন অস্থায়ী নিষেধাজ্ঞার আন্ডারে। তখন আদালত এই শুনানি হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, যাতে হচ্ছে এই ইট বালু দিয়ে তিনি এখানে একটা দেওয়াল তৈরি না করতে পারে। তাহলে দেখেন এখানে এই সম্পত্তিটার স্থিতি অবস্থা রাখার জন্য এই দেওয়ালটা নির্মাণ ফিরানো জরুরি। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাচ্ছে না তাকে শ্রবণ না করে, তাহলে তাকে শ্রবণ করার আগ পর্যন্তই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা দেওয়ার সুযোগ আছে। ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এখন আমরা একটু দেখব নতুন আইনের নিয়ম কি। যদিও এই পরিবর্তনটা 2003 সালে এসেছে, এই 2003 সালে সেকশন অর্ডার 39-এর রুল 5-এর অর্ডার 39-এর রুল 5-এর এর 2 এইখানে একটা পরিবর্তন এসেছে। এখানে বলা হয়েছে যে আপনি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও দিতে পারবেন না, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা এগুলো দেয়া যাবে না অপর পক্ষকে শ্রবণ না করে, অপর পক্ষকে শ্রবণ না করে এই নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, আগে 2003 সালের আগে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার আগেই একটা জরুরি প্রয়োজন হলে আদালত সাথে সাথে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিত, এটার নাম বলছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। কিন্তু 2003 সালে এসে বলছে যে না, এখন অস্থায়ী নিষেধাজ্ঞাও দিতে পারবেন না আপনি অপর পক্ষকে শ্রবণ না করে, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও দিতে পারবেন না। তাহলে আদালত এখন কি করবে? এ তো দেওয়াল তো নির্মাণ করে ফেলবে। বুঝতে পেরেছেন? এখন বলেন, যেহেতু দেওয়াল নির্মাণ করে ফেলবে তাহলে আদালত কি করতে পারে? আপনাদের একটু চিন্তার বিষয়, আপনাদের একটু চিন্তা করার সময় দিলাম। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা বুঝেছেন কিনা? বুঝতে পেরেছেন? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা একটু জানান, কি করবে আদালত, কি করবে? আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ক্লাস করেছেন একটু জানিয়ে ফেলবেন ক্লাস কেমন লাগলো। আপনারা যারা আমাদের সাথে লিখিত প্যাকেজে যুক্ত হতে চান, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ধারাবাহিক ক্লাস, আমাদের স্পেশাল লিখিত হ্যান্ডআউট, মুশাফিদ স্পেশাল ফরম্যাট, আমাদের সম্ভাব্য প্রশ্নপত্র, নিয়মিত মডেল টেস্ট এবং সলভ ক্লাস, যারা এই কমপ্লিট প্যাকেজে যুক্ত হতে চান তারা উপরের নাম্বার অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। 23 তারিখ পর্যন্ত অনলাইন প্যাকেজে একটা স্পেসিফিক ডিসকাউন্ট থাকতেছে, 3500 টাকা ছাড়ের একটা ডিসকাউন্ট। আর 25 তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক ক্লাস শুরু। আর আমাদের যে পরবর্তী যে লিখিত ব্যাচটা, সেই লিখিত ব্যাচটা 22 তারিখ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন অফলাইনে আমাদের শাখায় এসে। আগামীকালকে একটা ফ্রি ক্লাস আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আর এই সোম সেন্টারের G20 নাম্বার রুমে অথবা উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন আগামীকাল বিকাল 3:30টায়। ওকে, তাহলে আমরা একটু দেখি এখন এখানে কি করবে। এখানে 151 দাঁড়ায় না, এখানে আদালত যে কাজটা করে সেটা হচ্ছে স্ট্যাটাস কো দেয়। স্ট্যাটাস কো, এই স্ট্যাটাস কো মানে হচ্ছে স্থিতি অবস্থা। তাহলে আদালত স্থিতি অবস্থা জারি রাখতে বলতে পারে, ঠিক আছে? তাহলে এখন আদালত কি করতে পারে না, এখন আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর না করে আদালত যে কাজটা করে সেটা হচ্ছে স্ট্যাটাস কো, যে এই সম্পত্তি যেভাবে আছে সেইভাবেই থাকবে, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু অনেকগুলো শব্দ জানলাম, অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা, এরপর আমরা আজকে দেখলাম স্ট্যাটাস কো। তাহলে স্ট্যাটাস কো হচ্ছে আপনার হচ্ছে স্থিতি অবস্থা বজায় রাখতে পারবে আদালত, যে পর্যন্ত আদালত শ্রবণ না করে সিদ্ধান্ত না দেয়, ঠিক আছে? তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মধ্যে একটু পার্থক্যগুলো দেখার চেষ্টা করব। আপনাদের যে পরবর্তী এক্সাম আছে এই এক্সামে এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখব অস্থায়ী নিষেধাজ্ঞা ভার্সেস অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এটাকে বলা হয় ইন্টারিম ইনজাংশন। আর অস্থায়ী নিষেধাজ্ঞা মানে হচ্ছে টেম্পোরারি ইনজাংশন। তাহলে এটাকে আমরা বলে থাকি টিআই, টেম্পোরারি ইনজাংশন, আর এটাকে বলা হয় ইন্টারিম ইনজাংশন, আইআই, ঠিক আছে?
আচ্ছা, এখন দেখেন প্রথম যে পার্থক্যটা আমরা দেখি, এই পার্থক্যটা তো সংজ্ঞাগত পার্থক্য। তাহলে সংজ্ঞাগত পার্থক্যটা আমরা সবাই জানি, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কাকে বলে এগুলো জানেন। সেকেন্ড, নোটিশ। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ দিতে হবে। অপর পক্ষকে কি দিতে হবে? নোটিশ দিতে হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অপর পক্ষকে নোটিশ ছাড়াই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভিত্তি। অস্থায়ী নিষেধাজ্ঞার ভিত্তি হচ্ছে একটা মামলা। একটা মামলার ভিত্তিতে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা করতে পারেন, একটা মামলার ভিত্তিতে আবেদনটা করেন। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হচ্ছে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের ভিত্তিতে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের ভিত্তিতে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা দেয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে শুনানি। অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে শুনানি আবশ্যক। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর হলে শুনানি করার দরকার নাই, শুনানি না করে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ঠিক আছে। এরপর যে বিষয়টা আমরা দেখব, আচ্ছা, সেটা হচ্ছে আবেদন। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনার একটা দরখাস্ত থাকে। ঠিক আছে। তাহলে দরখাস্ত, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা একটা দরখাস্ত আকারে করতে হয়। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞার সাথেই করা যায়, আলাদা দরখাস্ত দেওয়া লাগে না। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনে বা দরখাস্তে এই ক্লেমটা বা এই দাবিটা করা যায়। ঠিক আছে। তারপর হচ্ছে সময়। অস্থায়ী নিষেধাজ্ঞা কোন পর্যন্ত মঞ্জুর হয়? আদালত কর্তৃক নির্ধারিত কোনো সময়, নির্ধারিত সময় অথবা আদালতের পরবর্তী কোনো আদেশ পর্যন্ত, পরবর্তী আদেশ। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কোন পর্যন্ত মঞ্জুর হয়? শুনানির আগ পর্যন্ত, নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত, নিষেধাজ্ঞার শ্রবণের আগ পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা মঞ্জুর হয়। দেখেন, আমি মুছে ফেলবো, কোনো পার্থক্য নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। বুঝতে পেরেছেন কিনা? 6 নোটিশটা মুছে ফেললাম। 7 নাম্বার, 7 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্য। অস্থায়ী নিষেধাজ্ঞার যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত স্থিতি অবস্থা বজায় থাকা। মামলা শেষ হওয়ার আগ অবধি স্থিতি অবস্থায় থাকা, সম্পত্তিটা স্থিতি অবস্থায় থাকা। আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আগ পর্যন্ত স্থিতি থাকা। অস্থায়ী নিষেধাজ্ঞার পূর্ব পর্যন্ত স্থিতি অবস্থায় থাকা। ঠিক আছে। কোনো কোশ্চেন আছে কিনা জানিয়ে ফেলবেন। আচ্ছা, আমরা আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিল লিখিত যে বুস্টার টার্গেট 60 ডেজের যে প্যাকেজটা, অনলাইন প্যাকেজ শুরু হতে যাচ্ছে আগামী 25 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 3500 টাকার স্পেশাল একটা ডিসকাউন্ট, মূল প্যাকেজ থেকে একটা ছাড়ে আপনারা ভর্তি হতে পারবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আপনাদের অনলাইন যে ক্লাসটা, অনলাইন ক্লাস হবে রাত 8টা থেকে 9:30 পর্যন্ত। 25 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেসড, এই প্যাকেজের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। এই একটা কমপ্লিট প্যাকেজের নোট, মডেল টেস্ট, এক্সামের আগ পর্যন্ত ক্লাস সব কিছু পেয়ে যাবেন। অফলাইন ক্লাসটা 28 তারিখ শুরু হবে, 22 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। আগামীকাল একটা ফ্রি ক্লাস করতে পারবেন আর এই হোম সেন্টারের G20 নাম্বার রুমে 3টা 30 মিনিটে। আচ্ছা, আপনাদের একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, আপনারা একটু জানিয়ে ফেলবেন আপনাদের আজকের যে সেশনটা আছে। আমরা শুরুতে বলেছিলাম প্রবলেম এবং প্র্যাকটিক্যাল বেসড যে আলোচনা বা প্রবলেম এবং প্র্যাকটিক্যাল ভিত্তিক আলোচনা, সেটা আসলে কতটুকু আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি সেটা একটু জানিয়ে ফেলবেন। ক্লাসটা কেমন লাগবে আপনাদের অনুভূতিটা একটু জানিয়ে ফেলবেন। আপনার অনুভূতিটা একটু পড়ার চেষ্টা করব আমি। আপনাদের ওভারঅল বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? অলরেডি অনেকেই জানিয়েছেন যে আজকের সেশনটা ভালো লেগেছে এবং আপনাকে স্পেসিফিক টপিকের উপর রিটেনের যদি প্রস্তুতিটা নিতে হয়, একটা এইভাবে একটা প্রস্তুতি নিতে হবে যেখানে কি কি প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। আর এর বাইরে কিন্তু মুসাবিদা দিয়ে এখান থেকে একটা প্রস্তুতি নিতে হবে যে অন্তর্বর্তীকালীন মানে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা আবেদন আপনাকে মোটামুটি জানতে হবে মুসাবিদের আকারে।
আর মোটামুটি যা প্রয়োজন সবগুলোই আমরা দেখেছি। আপনারা বেশ ভালোই পার্টিসিপেট করেছেন, আপনাদের অংশগ্রহণ ভালো ছিল। ওকে, এবং আপনারা চেষ্টা করেছেন, উত্তর সঠিক হোক আর ভুল হোক আপনারা চেষ্টা করেছেন, এর জন্য আপনাদের থ্যাঙ্কস। আপনাদের আজকের ক্লাস কেমন লাগলো? ওকে, সুপন মোল্লা ভেরি নাইস, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো বলেছেন দিতি। ওকে, অনেক সুন্দর, থ্যাংক ইউ। নোটে সব আছে? নো, এটা সব নাই নোটে। ঠিক আছে, আজকের প্র্যাকটিক্যাল ভিত্তিক আলোচনা ক্লাসটি অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ। তো আপনারা যারা আমাদের সাথে আপনাদের অনুভূতি বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, আপনাদের আজকের সেশনটা কেমন লাগলো সেটা একটু জানিয়ে ফেলবেন। সেলিম মাহমুদ এক্সেলেন্ট ক্লাস বলেছেন, থ্যাংক ইউ। আপনারা যারা আমাদের সাথে অনলাইনে বা অফলাইনে যুক্ত হতে চান আপনারা জানিয়ে ফেলতে পারেন। আপনাদের এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে 23 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট পাবেন। 25 তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হতে যাচ্ছে অনলাইনে। আর অফলাইনে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা করব, কোন বই ফলো করব। কোন বই ফলো করতে হলে আমি বলছি বেয়ার অ্যাক্ট এবং বিচার প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে আর কোনো ভালো বই নেই যেটা আপনি ফলো করবেন। সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে ভরা, ওখান থেকে কোশ্চেন আসে না। ওখান থেকে আপনি পড়াশোনার পরে নিজেকে একটু যাচাই করার জন্য টেস্ট করতে পারেন, কিন্তু ওইগুলো বেসিক ধরলে আসলে বার কাউন্সিলের প্রস্তুতিটা হবে না। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো সেশনে দেখা হবে। আর আপনারা যারা অনলাইনে বা অফলাইনে আমাদের সাথে একটা লিখিত কমপ্লিট প্যাকেজে যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন। শুভকামনা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।